নমস্কার বন্ধুরা, আজকের আলোচনায় আমি কোয়েল। আমাদের সমাজে বিয়ে কিন্তু একটা খুব বড় এবং ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন। সুস্থ এবং সুন্দর বৈবাহিক জীবন প্রত্যেকটি মানুষের কিন্তু একান্ত কাম্য, সে মানুষ বিবাহিতই হোক বা অবিবাহিত হোক। তো অনেক সময় দেখা যায় বৈবাহিক জীবন কিন্তু আমরা যেরকম চাইছি সেরকম হয় না, অর্থাৎ সুস্থ বা সুন্দর বৈবাহিক জীবন অনেক সময় আমরা পেয়ে উঠি না। এর পেছনে অনেক কারণ থাকে, কিন্তু কারণগুলো যদি আমরা খুব গভীরে দেখি প্রধান এবং মূল কারণ হিসেবে কিন্তু অতৃপ্ত যৌন জীবন কোথাও লুকিয়ে আছে। এবার এই অতৃপ্ত যৌন জীবনের পেছনেও কিন্তু অনেক 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 কারণ থাকে, এবং সেই সময় আমাদের মনে হয় এই কারণগুলো খুঁজে পাওয়া হয়তো আমাদের একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তখন মনে হয় কেউ যদি থাকতো পাশে যে সঠিক পরামর্শ দিত, তাহলে হয়তো এই অন্তরায়গুলো পেরিয়ে আমরা সঠিক যৌন জীবন বা সঠিক সুন্দর সুস্থ বৈবাহিক জীবন পেতে পারতাম। এবং তাই জন্যই আজকে আমাদের কাছে আছে ডক্টর গোবিন্দ কৃষ্ণ গুপ্তা। হ্যালো স্যার। আচ্ছা স্যার, এই যে আমি কথাটা বললাম, আপনি এর সঙ্গে কতটা একমত? আমি 100% একমত, 100%। এবং আপনি তো স্যার বহুদিন ধরে এই রকম পেশেন্টদের ডিল করছেন। আপনাদের যে এই ক্লিনিকটি ডক্টর গুপ্তাস ক্লিনিক, প্রথম শাখা প্রতিষ্ঠিত হয় 1943 সালে মহাত্মা গান্ধী রোড ক্রসিং এ। তখন আপনার বাবা বোধহয় সেটি উদ্বোধন করেছিলেন, এবং ওটির নাম ছিল তখন স্পেশাল ক্লিনিক। এবং ওখানে প্রায় 7 দশকেরও বেশি মানুষ এসে উপকৃত হয়েছে, নানা রকম সমস্যা নিয়ে এসেছেন, নানা রকম বৃত্তের মানুষ তারা, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ সমকামী, কেউ ট্রান্সসেক্সুয়াল, সমস্ত মানুষকে সমানভাবে সমান যত্ন সহকারে ট্রিট করা হয়েছে। এই সব অভিজ্ঞতা কিন্তু স্যারের লেখা প্রচুর বই এবং প্রবন্ধের মাধ্যমে আমরা পেয়ে থাকি, স্যারের অভিজ্ঞতা সম্বন্ধে জানতে পেরে থাকি। স্যার, আপনি তো আমেরিকান বোর্ড অফ সেক্সোলজির একজন ডিপ্লোম্যাট, তো সেখানেও আপনি এরকম প্রচুর পেশেন্টদের দেখেছেন। আমাদের সমাজ এবং আমেরিকার সমাজ অনেকটাই আলাদা, কিন্তু প্রবলেমগুলো কিন্তু গভীরে দেখলে কোথাও কি আপনার মনে হয় না ভীষণভাবে কোথাও এক সুতোতে গাঁথা? কারেক্ট। প্রত্যেক মানুষের সেক্স সমস্যা এক সমানই হয়, চাই ইন্ডিয়ান হোক, চাইনিজ হোক, পাকিস্তানি হোক, আমেরিকান হোক। শুধু বাইরে থেকে মানুষগুলোকে দেখতে আলাদা মনে হয়, কিন্তু গভীরে ঢুকলে কোথাও যেন ওই ঐক্যের কি বলবো, বৈরিত্যের মধ্যে ঐক্য খুঁজে পাই। সেটাই বলছি না, ব্লাড আন্ডার দ্য স্কিন ইজ অলরেডি এবং সবকটারই বোধহয় কন্টেনও সেম, তো সেই জন্য প্রবলেমগুলোর গভীরে গেলে সেম। এবং এই যে সুস্থ বৈবাহিক জীবনের পেছনে যে অন্তরায় যৌন জীবন, আমার যৌন জীবনের কিন্তু অনেকটাই কিন্তু আমাদের সাইকোলজির উপর ডিপেন্ড করে। কারেক্ট, সাইকোলজির উপরেই সবকিছু ডিপেন্ড করে। আমি বলতে গেলে দর্শক যারা দেখছে প্রোগ্রামটা, উনি এটা ওনার সাইকোলজির সাথে ম্যাচ করছে বলে উনি দেখছেন। আমরা যে প্রোগ্রাম করছি আমাদের সাইকোলজির সাথে ম্যাচ করলেই আমরা প্রোগ্রামটা করছি। তো পৃথিবীতে সবকিছু সাইকোলজির উপরে ডিপেন্ড করে, এবং তার জন্য ক্লিনিকে কিন্তু যে কোনো আজকাল কিন্তু সেক্সোলজি যে ক্লিনিকগুলো সেইভাবে হয়, তাতে কিন্তু কাউন্সিলিং একটা বড় পার্ট থাকে, বড় পার্ট। যেমন এই ডক্টর গুপ্তাস ক্লিনিকের একজন অন্যতম সদস্য ডক্টর অনিন্দিতা চৌধুরী, এবং উনি কিন্তু পেশায় ক্লিনিক্যাল সেক্সোলজিস্ট, এবং উনি মেডিকেল কলেজ থেকে ডক্টরাল ডিগ্রি প্রাপ্ত সেক্সোলজির ওপর। তো সেক্সোলজি সেক্সোলজির সঙ্গে সাইকোলজি ওতপ্রোতভাবে জড়িত। কারেক্ট, সাইকোলজি, সেক্স ইজ এ পার্ট অফ সাইকোলজি। এবং এই ধরনের ট্রিটমেন্টের জন্য কিন্তু প্রপার প্রশিক্ষণের দরকার, যেটা কিন্তু ডক্টর গুপ্তাস ক্লিনিকে সবাই কিন্তু প্রপার প্রশিক্ষণ প্রাপ্ত, এবং নার্স যারা আছেন দুজন, কাকলি ওঝা এবং তনুশ্রী পাল, দুজনেই কিন্তু সঠিক এদের প্রপার ভাবে এরা প্রশিক্ষণ প্রাপ্ত। তো এটাই যে মানুষ ভাবে যে কোথায় যাব, প্রবলেম হচ্ছে, প্রথম কথা হলো প্রবলেম হচ্ছে, এটা রিকগনাইজ করাটাও কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ। কারেক্ট, দ্যাট ইজ দ্য বিগেস্ট হার্ডল টু দ্য ট্রিটমেন্ট। আমার কোনো প্রবলেম নেই, এটাই যদি কেউ বলে, তাহলে আমরা প্রবলেমটাকে এড়িয়ে যাই। এই যে আমার প্রবলেম আছে, এটাকে স্বীকার করে নেওয়া কিন্তু আপনি একবারে 10খানা স্টেপ উঠে গেলেন। প্রবলেমটা মেনে নিলাম যে আমার প্রবলেম আছে, তারপরে প্রথম প্রশ্ন আসে যে আনাচে কানাচে তো কত ডাক্তার, এখন তো গলিতে গলিতে বোধহয় ডক্টরের ডিসপেন্সারি, সবাই কি ভালো না, কিন্তু কার কাছে যাব যার কাছে সঠিক গেলে আমার সমস্যার সঠিক সমাধান পাওয়া যাবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সেটাই হচ্ছে প্রবলেম। সেটা লোক কি করে বুঝবে কি এইখানে গিয়ে আমি সঠিক প্রবলেমটা পাবো। এই জায়গা থেকে কিন্তু ডক্টর গুপ্তাস ক্লিনিক কিন্তু সত্যি সব মানে গ্রহণযোগ্যতা এবং সুখ্যাতি দুটোই কিন্তু সমানভাবে তারা পেয়েছেন, কারণ এখানে প্রত্যেক বয়সের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে এখানে এসে তারা কিন্তু সে তার কোনো যৌন সমস্যা হোক বা সন্তানহীনতা নিয়ে সমস্যা হোক, তারা কিন্তু বরাবরই সঠিক উপকার পেয়েছে। তো সেখান থেকে কিন্তু এটা নিয়ে কিন্তু দ্বিধা নেই যে ডক্টর গুপ্তাস ক্লিনিকে আমি আসবো কি আসবো না। সেই জায়গাটা বোধহয় এতদিনে একদম এস্টাবলিশ যে ডক্টর গুপ্তাস ক্লিনিকে আসলে সমস্যার সমাধান হবেই হবে। তো আজকেও বন্ধুরা অনেক সমস্যা আমাদের লিখে পাঠিয়েছেন, সবটা হয়তো পড়া সম্ভব হবে না, কেন আমাদের সময় বড় সীমিত। তো সীমিত সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব তাদের সমস্যাগুলোর সমাধান করা। তো সেই ইচ্ছে নিয়ে আজকের প্রথম চিঠিটা খুলি। শিয়ালদা থেকে সাবির আহমদ লিখেছেন, আমার বয়স এখন 41, 5 বছর হলো আমার বিয়ে হয়েছে এবং আমার 3 সন্তান। গত 2 মাস ধরে আমি স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে অক্ষম। কোনোভাবে কি আমি সুস্থ যৌন জীবন ফিরে পেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই তুমি সুস্থ জীবন পাবে। তোমার যে প্রবলেমটা এসছে 41 ইয়ার্সের পর, যে প্রবলেম কমন কন্ডিশন যেটা হয় সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। শরীরের মধ্যে টেস্টোস্টেরন বা সেক্সুয়াল এক্সাইটিং হরমোন কমে যেতে পারে, সেটা পরীক্ষা করলেই বোঝা যায়। তাছাড়া 3টে সন্তান, 5 বছর বিয়ের পর স্ত্রীর সাথে একটু অ্যাট্রাকশনটা কমে যেতে পারে, বা তোমার নিজস্ব একটা উত্তেজনা কমে যেতে পারে, এবং স্ত্রী হয়তো জানে না তোমাকে কি করে উত্তেজিত করতে পারে। তো অনেক কারণে এই প্রবলেমটা এই বয়সে আসে। আমরা ডায়াগনোসিস করি, এটাই হচ্ছে ডায়াগনোসিসের ইম্পর্টেন্স, কি আপনি কোন কারণে প্রবলেমটা আসছে। সেই ডায়াগনোসিসের পর চিকিৎসা করলে দেখবেন মাস 1.5-এর মধ্যে আপনার সেক্সুয়াল ক্যাপাসিটি ফিরে পাবেন। স্যার, আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে আপনি তো আমেরিকান বোর্ড অফ সেক্সোলজির একজন অন্যতম ডিপ্লোম্যাট। তো আপনি সেখানকার জীবনযাত্রা, সেখানের মানুষের সঙ্গে মানে ভীষণ ওতপ্রোতভাবে জড়িত, আপনি জানেন সেখানকার জীবনযাত্রা। তাহলে এই ফারাকটা কেন হয়ে যাচ্ছে? ওখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে 60 বছর পর মানুষের যৌন জীবন আস্তে আস্তে শিথিল হয়ে পড়ছে, আমাদের এখানে সেটাই 35 বছর পর মানুষের যৌন জীবন শিথিল হয়ে পড়ছে। এই বয়সের ফারাকটা কেন দেখা যাচ্ছে? প্রথম কথা হচ্ছে এক্সারসাইজ। ওইখানে মানুষ সমস্ত বাড়ি কাজ নিজে করে বলে অনেক ফিট। রান্না পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, বাথরুমের ড্রেনেজ ব্লকেজ হয়ে গেলে ড্রেনেজকে ঠিক করা, কতগুলো মানুষকে খাটতে হয়। এবং ওইখানকার মানুষ জানে যদি ওর হেলথ ঠিক না থাকে তাহলে ওর জীবনে বা ওর সংসারে কোনো ভ্যালিউ থাকবে না। এভরিবডি ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার হেলথ, ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার হেলথ। আমাদের দেশে যেমন কি হলো, একটা পুরুষের হেলথ নষ্ট হলো, তাহলে কি হচ্ছে, ওর মা বাবা, শাশ শ্বশুর, ভাই বোন, রিলেটিভ কিছু না কিছু বাড়িতে কিছু কন্ট্রিবিউশন করে করে বাড়িটা সামলিয়ে নেয়। তো কিন্তু এই ফ্যাসিলিটিটা উনি আমেরিকাতে পাবেন না। গভর্নমেন্ট যেটুকু দেবে সেইটুকু। সুতরাং ওরা খুব জানে কি তুমি যদি হেলদি না হো, তুমি বাড়ি থেকে বেরিয়ে কিছুই করতে পারবে না। গাড়ি ড্রাইভ না করতে পারলে তুমি কোথাও যেতেই পারবে না। সুতরাং ওরা জানে দ্য ভ্যালু অফ হেলথ। তো ওরা হেলথকে খুব সামলিয়ে রাখে। ওই জন্য ওদের সেক্স প্রবলেম বা ডিউ টু হরমোনাল ডিসব্যালেন্স বা অন্য কিছু তো অত চট করে আসে না। মানে ওখানে ভীষণভাবে মানুষ স্বনির্ভর এবং তাদের কাজটাই বোধহয় জীবনযাত্রাটাই যা, যে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক কিছু করতে, মানে সোকল হয়তো কোনো মানুষ সময় পেল না এক্সারসাইজ করার, প্রপার জিমে গিয়ে বা কোনো সেন্টারে গিয়ে, কিন্তু তার লাইফস্টাইলটাই এমন যে থ্রু আউট তার ফুল ডে তাকে অনেক ফিজিক্যাল এক্সারসাইজ, মানে সোকল ফিজিক্যাল এক্সারসাইজ, আমি কথাটাই হয়তো বলছি কিন্তু মানে সোকল ফিজিক্যাল এক্সারসাইজ নয়, বাড়ির কাজ করে, কিন্তু তার মধ্যে আলটিমেটলি তো ফিজিক্যাল এক্সারসাইজটাই হচ্ছে সেটাই। প্লাস ওইখানকার যে হাউজিং সোসাইটিটা রয়েছে, there is a rule that every housing society will have a playground যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই খেলতে পারে। সুতরাং ম্যাক্সিমাম লোক, আর ওইখানে ওয়ার্কিং আওয়ার্সটা কি, ওয়ার্কিং আওয়ার্সটা হচ্ছে 8 AM to 4 PM। সবাই 6টার সময় উঠে যায়, 8টার সময় অফিসে পৌঁছে যায়, 4টার সময় অফিস থেকে বাইরে। সানসেট হচ্ছে রাত 9টার সময়, অনেকটা সময় পাওয়া যায়, 5 ঘন্টা ইভিনিং টাইম পাচ্ছে। 5 ঘন্টা ইভিনিং টাইমে প্রত্যেকরাই
1 ঘন্টা খেলতে চলে যায়, টেনিস খেলছে, বাস্কেটবল খেলছে, দৌড়াদৌড়ি খেলছে, বা যাই কিছু হোক একটা কিছুটা কাজে ব্যস্ত আছে, বা কোনো বাচ্চাকে ভলেন্টারি সার্ভিস দিচ্ছে বা কিছু একটা করছে। সুতরাং ওরা এই জন্য ফিজিক্যাল এক্সারসাইজটা প্রচুর পেয়ে যায়। এবং তার সাথে কোথাও যেন ওই মেন্টালিটিটা আছে যে আমাকে সুস্থ থাকতে হবে, সে মেন্টালিটিটাও ইজ দেয়ার অ্যান্ড দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে হ্যাঁ আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে ঠিক সময় বের করে যে কোনোভাবে নিজের জন্য সময় বের করে নিতে হবে। তাই জন্য ওদের খাওয়া দাওয়া সেরকম থাকে, স্যালাডস খাবেন, ওরা ড্রাই মানে ওয়েট ফ্যাট নিয়ে কোনো জিনিসটা খাবেন না, মাছ খাবেন, চিকেন খাবেন, ফ্যাটি কোনো মিটও খান না, বা রেড মিট খেলেন যেটাতে ফ্যাট মাইনাস করা, দুধ খেলেন ফ্যাট মাইনাস করা, তো ফ্যাট ফ্রি ডায়েটটাই ম্যাক্সিমাম ওরা খায়। তো দ্যাট ইজ অলসো অ্যানাদার কন্ট্রিবিউটরি ফ্যাক্টর টু দেয়ার হেলথ। আরেকটা যেটা আমার মনে হয়, মানে এটা আপনার সাথে আমার জিজ্ঞেস করা, যে আমাদের দেশে না সেক্সটা কোথাও যেন সন্তান প্রাপ্তির সঙ্গে ভীষণভাবে জড়িত। যে একটা লোক মনে করে আমার তো 2টো সন্তান হয়ে গেছে, এবার আমার সেক্সুয়াল লাইফ মানে একদম আমি কলকলার ল্যাঙ্গুয়েজে বলছি চুলোয় যা, কি যায় আসে, আমার তো 2টো বাচ্চা হয়ে গেছে। কিন্তু বোধহয় বিদেশে বা আমাদের দেশের বাইরে মানুষের বা আমাদের দেশেও এখন অনেক মানুষের মধ্যে ধ্যান ধারণা চলে এসেছে যে সেক্সের সঙ্গে বাচ্চা সন্তান প্রাপ্তির বোধহয় এক নয়। অবশ্যই সেক্সের মাধ্যমেই সন্তান প্রাপ্তি হয়, কিন্তু সেক্সটা কিন্তু আরো বেশি ওয়াইড, আরো বেশি ডিপ অলসো। যে আমার 2টো সন্তান হয়ে গেছে মানে আমার সেক্সুয়াল লাইফ থাকুক কি না তো কি যায়, সে মতো সন্তান হয়ে গেছে, তা বোধহয় সেই ধারণাটার থেকে বোধহয় মানুষকে অনেকটা বেশি বেরোতে হবে। আর আরেকটা জিনিস যে হলো মানে আমাদের এখনকার জীবন যেটা হচ্ছে, এই ভদ্রলোক বলছেন যে উনি মানে ওনার যা আমার মনে হলো শুনে, যে আমরা অনেক কাজ করি কিন্তু কাজটা বেশিরভাগই হয় চেয়ার টেবিলে বসে। হয়তো সকাল থেকে রাত অবধি আমি অফিসে কাজ করেছি, আমি ক্লান্ত, কিন্তু সেই কাজটা হয়েছে বসে অফিসে, ফলে ফিজিক্যাল কোনো এক্সারসাইজ তো হয়নি, ফিজিক্যাল কোনো এক্সারসাইজটা হচ্ছে না, এই জন্য মুভমেন্টও হচ্ছে না। আমরা মনে করছি আমরা যে ট্রাভেলিংয়ে যে ঝামেলাটা নিচ্ছি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু গুড এক্সারসাইজ, কিন্তু সেটা আসল কথা নয়। আমরা সকালে উঠে হাঁটা বা সকালে উঠে দৌড়ানো এই আমাদের কালচারের মধ্যে আসেনি, সেই কালচারের মধ্যে আসতে হবে, আমাদেরকে বেরোতে হবে এই কালচারের মধ্যে, বাবুয়ানা কালচার থেকে একটু বেরোতে হবে, আর তাহলে আমাদের দেখবেন জীবনটা চেঞ্জ হবে এবং আরো সুস্থ শক্তি আর আমরা ফিরে পাবো, লাইফে পাবো। আচ্ছা স্যার, এই যে ডক্টর গুপ্তাস ক্লিনিক, এখানে মানুষ আসেন, কি কি ধরনের ট্রিটমেন্ট পায় তারা, কি ভ্যারাইটি অফ ট্রিটমেন্ট? ভ্যারাইটি অফ ট্রিটমেন্ট যদি বেসিকলি বলি 3 রকম। ওয়ান ইজ সেক্সুয়াল প্রবলেমস, ওয়ান ইজ সেক্সুয়াল ডিজিজ অ্যান্ড ওয়ান ইজ ইনফার্টিলিটি, সন্তানহীনতা। সন্তানহীনতা যা পুরুষের কারণে হোক বা মেয়েদের কারণেই হোক, সেক্স যৌন রোগ, যেখানে অনেক রকম ইনফেকশন ঘা হয়ে যায়, অনেক লোক অনেক সেক্স ওয়ার্কার্স কাছে গিয়ে পারফর্ম করে, ওইখান থেকে ইনফেকশন চলে আসতে পারে, এবং সেক্সুয়াল ডিসফাংশনসের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন, মিথস এন্ড মিসকনসেপশনস যেটাকে আমরা বলি, আর হচ্ছে সব থেকে বড় কথা সেক্স কাউন্সিলিং বা ম্যারেজ কাউন্সিলিং। এই হচ্ছে আমাদের মেইন ব্রেড অ্যান্ড বাটার। তাছাড়া আমরা ওবেসিটি বলুন, হেভি ওভারওয়েট বলুন, ওবেসিটি ট্রিটমেন্টটা করা হয়। তাছাড়া ব্রেস্টের যদি ছোটোখাটো প্রবলেম হয় সেটা আমরা উই লুক ইনটু দ্য ম্যাটার, এবং পাইলস বা আর্থ্রাইটিস প্রবলেমের জন্য চিকিৎসা করা হয়। এই ধরনের চিকিৎসাগুলো কি সাধারণ মানুষের পকেটের মধ্যে, মানে সাধারণ মানুষ, কারণ আমাদের যারা রোগী ওরা বেশিরভাগ গ্রাম থেকেই আসে, শহর থেকেও না। তো সেটা এবং এখন কলকাতাতে আমি বলছি, কলকাতাতে 85% পিপল বা 80% পিপল চাকরিজীবী, নিজে বিজনেস করেও অতটা লোক বাঁচে না যতটা চাকরিজীবী লোক মানুষ বাঁচে। সুতরাং আমাদের 80% মানুষ যদি থাকে কলকাতায়, আমরা যদি 2%ও পাই, তার মানে আমাদের ক্লাস অফ পিপল আর বেসিকলি প্রফেশনাল না, কিন্তু সে প্লেন জেনারেল যারা চাকরি করে ওরা আমাদের কাছে আসছে, কিছু কিছু বিজনেসম্যান আসছে, কিন্তু জেনারেল চাকরি যারা করছে ওরাই চিকিৎসা নিচ্ছে। সুতরাং এটা এমন কিছু কস্টলি নয় যে সাধারণ মানুষ
অ্যাফোর্ড করতে পারে মানে এটা সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই, যেটা যাতে সব মানুষ, বেশি সংখ্যক মানুষের মধ্যে দিয়ে আরো মানে তাদের আরো মানে কি বলবো তাদেরও সুস্থ করে তোলা যায়, সেই কথাটা মাথায় রেখেই চিকিৎসাগুলো করা রয়েছে। স্যার, এটা অনেকের ধারণা থাকে এই ধরনের চিকিৎসা হয়তো বছরের পর বছর করতে হয়, বা আমি চিকিৎসা করে আমি সুস্থ হলাম কিন্তু সেটা আবার আমার কিছুদিন পর ফিরে আসতে হতে পারে। ইটস লাইক আ হ্যাবিটে তৈরি করে নিতে হয়। হ্যাবিট কিছু না, রিল্যাপস হতে পারে। ধরুন হরমোনাল প্রবলেমটা, এই পেশেন্টের যদি কথা বলি, ওনার ধরুন বাই চান্স হরমোনাল প্রবলেমটা বেরোলো, হরমোনাল প্রবলেমে আমরা ওষুধ দিলাম, হরমোনাল প্রবলেম ঠিক হয়ে গেছে, কিন্তু ইজ 41-45 এর পর আবার আসতে পারে হরমোনাল প্রবলেম, তাহলে ওনার আবার সেক্স ডাউন হয়ে যেতে পারে। আমরা ধরুন 30 বছরে একটা যে পুরুষকে চিকিৎসা করলাম ফর ইরেকটাইল ডিসফাংশন, সাইকোলজিক্যাল রিজন, বাট at 32 ওনার থাইরয়েড হয়ে গেছে, থাইরয়েডের পর আবার সেক্সুয়াল উইকনেস আসতে পারে। তো দ্যাট ইজ দ্য রিজন দ্যাট সাম ডিজিজ উইল ক্রিয়েট ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন নিজে নিজে থেকে হয় সাইকোলজিক্যালি, কিন্তু সাম আদার ডিজিজ দিয়ে জন্যও হয়। হাই ব্লাড প্রেশার হয়ে গেল, ইরেকটাইল ডিসফাংশন চলে আসতে পারে। ডায়াবেটিস বেড়ে গেল, সুগার বেড়ে গেল, সে ইরেকটাইল ডিসফাংশন চলে আসতে পারে, বা প্রিম্যাচুর ইজাকুলেশন ওর সঙ্গে চলে আসতে পারে। তো দ্যাট ইজ এ রিজন দ্যাট ইফ ইউ কিপ ইউর সেলফ হেলদি অ্যান্ড ফিট, প্রবলেমটা রিল্যাক্স করে না। হ্যাঁ, মানে এটা তো হতেই পারে, এটা লাইক যে একটু মেনটেন করতে হয় অনেক সময়, লাইফকে মেনটেন করতে হয়। মানে সেখানে হয়তো ট্রিটমেন্টটা হয়তো একটা ট্রিটমেন্ট করে সুস্থ হলাম, কিন্তু আবার মাঝে মাঝে মেইনটেনেন্সের জন্য আমাকে আসতে হয়। কখনোই এটা হ্যাবিটে তৈরি হয় না। মানে অনেকে মনে করে ইটস লাইক স্মোকিং, যে একবার শুরু করলে এটা হোল লাইফ হয়তো আমি ছাড়তে পারবো না। নট লাইক দ্যাট। ওকে, থ্যাংক ইউ স্যার। নট অ্যাডিকশন, মানে এটা কোনো অ্যাডিকশনের বিষয় না। তো স্যার, আমাদের দ্বিতীয় প্রশ্ন আমার দিকে তাকিয়ে আছে, তো আমি সেটাই চলে যাই। নিউ দিল্লি থেকে লিখেছেন রাজেন্দ্র চৌহান, তার সমস্যার কথা জানিয়েছেন। উনি বলেছেন যে সম্প্রতি আমার ওজন অস্বাভাবিক বেড়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে ওজন নিয়ে কথা বলছিলাম। কিছুদিন আগে ওজন মেপে দেখলাম আমার প্রায় 130 কেজি। খুব সম্ভবত ওজন বৃদ্ধির প্রভাব আমার যৌন জীবনেও পড়েছে। স্ত্রীর সঙ্গে সঙ্গমের সময় আমি সহজেই ক্লান্ত হয়ে পড়ি। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান পেটের অপারেশন করে অতিরিক্ত মেদ ঝরিয়ে নেবার পরামর্শ দিয়েছেন। আমি কি করব? আমার প্রধান সমস্যা হলো অসুখী যৌন জীবন। কোনো রকম সাহায্য না নিয়ে আমি কি পুরোপুরি ফিট হতে পারি? কোনো রকম মানে উনি বলছেন কোনো রকম মানে সাইড এফেক্ট ছাড়া আমি কি পুরোপুরি ফিট হতে পারি? নিশ্চয়ই আপনি ফিট হতে পারেন উইদাউট দিস অপারেশন, যাকে আমরা যেখানে ফ্যাটকে ড্রেন আউট করি, ওই অপারেশন ছাড়াই। কিন্তু সব থেকে আগে আপনাকে এক্সারসাইজ স্টার্ট করতে হবে, প্রথম কথা। নাম্বার 2 কথা হচ্ছে আপনাকে পুরো ফ্যাট ফ্রি ডায়েটের মধ্যে চলে আসতে হবে। নাম্বার 3 কথা হচ্ছে আপনাকে ডায়েটের মধ্যে প্রোটিন কন্টেন্টটা বাড়াতে হবে। আমাদের ইন্ডিয়াতে এটাই প্রবলেম, আমাদের ইন্ডিয়ানস ডায়েটে প্রোটিন কন্টেন্ট সব থেকে কম। মানে পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কা বলুন, ওদের ডায়েটের মধ্যে প্রোটিন কন্টেন্ট ইজ থ্রাইস 3 গুণ বেশি যে প্রোটিনটা আমরা খাচ্ছি। না স্যার, আমাদের তো দেশে নন ভেজিটেরিয়ান মানুষ রয়েছে যারা চিকেন খায়, ফিশ খায়, এগ খায়, তো সেক্ষেত্রে কি কোথাও কম থেকে যাচ্ছে? কম থেকে যাচ্ছে, কারণ আমরা যদি এগ খাই, ডিম খাই, তাহলে কতটা ডিম খাই? একটা দুটো, তারপরে আমাদের নিজের ভয় লাগে না কি হ্যাঁ ডাইজেস্ট হবে কিনা। কিন্তু হোয়াট ইজ এ নর্মাল routine for taking egg is 6 eggs a day. Okay. If we take chicken, then there is a মানে কত গ্রাম নিতে হবে সেটা একটা প্রভিশন আছে। এটা বোধহয় H2H ম্যাটার করে। H2H ম্যাটার করে না, weight to weight ম্যাটার করে। Weight to weight ম্যাটার করে। Okay. For any weight one needs to have at least 200 grams of chicken. তো আমরা কোথায় পাচ্ছি? বা আমাদের 125 গ্রাম অফ প্রোটিন পেলে বডিটা খুব সুন্দর ফিট থাকে, সেটা আমরা কোথায় পাচ্ছি? আমরা পাচ্ছি হার্ডলি 10 to 15 গ্রামস অফ প্রোটিন। ডেফিসিয়েন্সিটা হয়ে যাচ্ছে। ডাল নি, ছোট বাটিতে ডাল নি, অ্যান্ড দ্যাট টু ভেরি লিকুইড কাইন্ড অফ এ ডাল, নট ভেরি সলিড টাইপ অফ ডাল। তাহলে আমরা এগ যদি খাই চিকেন হিসেবে, প্রোটিন হিসেবে, সেখানে ডেফিসিয়েন্সি, চিকেন খাই সেখানে ডেফিসিয়েন্সি, ডাল খাই সেখানে ডেফিসিয়েন্সি। সয়াবিন তো এখন খুবই কম, ওর সেলটা তো বলা হচ্ছে কি বিক্রি কমে গেছে, সেটা আমি জানি না। আমরা খাই ভাত, রুটির মধ্যে, আর ভাতের মধ্যে ক্যালোরিটাই বেশি থাকে, কার্বোহাইড্রেটটাই বেশি থাকে। আমরা বোধহয় প্রোটিনটা খাই না, কিন্তু আমরা পেটটা বেশিরভাগই ভরাই কার্বোহাইড্রেট ক্যালোরিজ দিয়ে।
তার ফলে ওজনটা বেড়ে যাচ্ছে, ফটাফট ওজনটা বাড়বে। এবং কোথাও গিয়ে এই যে লাইফস্টাইলের যে চেঞ্জ আছে, মানে এই যে আমরা খুব ব্যস্ত জীবন, মানে সকালের বেলা সবাইকে তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছে। আগেকার দিনে যেটা হতো যে রান্না বান্না মানে এখন মানে রুটি বানানো, হাত রুটি বানানো হতো, এখন সময় নেই, এখন একটু ব্রেড কিনে আনলাম, বাটার লাগিয়ে খেয়ে নিলাম, ফাস্ট ফুডের দিকে আমাদের ন্যাকটা চলে যাচ্ছে, এটাও তো আমাদের ওয়েটটা বাড়ছে। এইটার জন্য ওয়েট বাড়ছে। যেমন তুমি ব্রেড কথা বলে, ব্রেডে তো ময়দা থাকে বেশি, তো ওই গুড়টাতে ওয়েট বাড়বে। 100% অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, কিন্তু ব্রাউন ব্রেড যদি খান তাহলে 100% অ্যাবজর্পশন হচ্ছে না, সেটাই একটা প্রবলেম। আমরা আগে খুব তাড়াতাড়ি উঠতাম, 4টে নাগাদ সবাই উঠে পড়তো। ইন্ডিয়ান কালচার যদি দেখেন তাহলে 4টে নাগাদ সবাই উঠে পড়তো। দেন ইন্ডিয়ান কালচারে প্রোটিন ডেফিসিয়েন্সিকে মাইনাস করার জন্য দেয়ার ওয়াজ এ মাল্টিপল ফুডে কনসেপশনটা এলো। যেমন বিদেশে কি খায় সবাই, সারাদিন সারা বছর সারা জীবন স্যান্ডউইচ খেয়ে যাচ্ছে। আমরা তো সারাদিন সারা বছর সারাদিন স্যান্ডউইচ খাই না। আমাদের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে যতটা ভ্যারাইটি, ততটা ভ্যারাইটি কোনো দেশে মানুষের নয়, খাদ্যরসিক আমরা। কিন্তু তবু আমাদের মধ্যে ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে, প্রোটিন ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে, নানা রকম। আজকাল দিনে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখবেন 80% মানুষের মধ্যে। হ্যাঁ, সবার, কিন্তু মানে আমরা বুঝতে পারি না গরমের দেশের মানুষ, চারিদিকে এত রোদ, তবু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কেন হচ্ছে? রোদই হয় না, আমরা সবসময় একটা অন্ধকারের মধ্যে, ছায়ার মধ্যে থাকি। এবং আরেকটা ওই যেটা হলো যে খাওয়া হচ্ছে, এক্সারসাইজ করা হচ্ছে না, মানে আমরা প্রোটিনটা, আমাদের ভ্যারাইটি অফ ফুড হয়তো বেশি প্রচুর, কিন্তু সেই ফুডে মানে ভ্যারাইটি অফ ফুডে হয়তো দেখা যাচ্ছে আমরা 4-5 রকমের ফুড খাচ্ছি, কিন্তু সবকটাতেই কার্বোহাইড্রেট বা ক্যালোরি আছে। প্রোটিন ইনটেক বা ভিটামিন মিনারেল ইনটেক আমাদের বডিতে খুব কম হচ্ছে, এর ফলে ওজনটা বেড়ে যাচ্ছে। ওজন বেড়ে যাচ্ছে, এবং ওজন বেড়ে যাওয়াটা কি ভীষণভাবে একটা প্রভাব ফেলে সেক্সুয়াল লাইফে? সেক্সুয়াল লাইফে বিরাট একটা ওজন এফেক্ট হয়। প্রথম কথা হচ্ছে ওজন বাড়লে হার্টের কন্ডিশনটা বাড়ে না, হার্টের কন্ডিশনটা কম হয়ে যায়। হার্টকে জোরে করে ব্লাডটা পাম্প করতে হয়, সে পাম্পিংটা সব জায়গায় যায় না, পেরিফেরাল অর্গানসে পৌঁছায় না। দ্যাট ইজ প্রবলেম 1। নাম্বার 2, যে খুব বেশি ওজন বেড়ে গেলে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ে, উত্তেজনাটা কমে যায়। 3 নম্বর হচ্ছে ওর বডিতে ইস্ট্রোজেন কম থাকার জন্য ওর উত্তেজনাটা বেশি কম থাকে। তো এই 3টে কারণে উত্তেজনা, হার্টের ডেফিসিয়েন্ট পাম্পিং আর হরমোন ডেফিসিয়েন্সি, এই জন্য ওর সেক্সুয়াল পারফরমেন্সে কমজোর হয়ে যায়। আচ্ছা স্যার, আমি একটা জিনিস জানতে চাই যে স্বামী স্ত্রী এদের দুজনের কি একটা এরকম কোনো ব্যাপার আছে, ওয়েটের রেশিও একটা এইরকম হতে হবে একটা? এরকম কোনো ব্যাপার না, দ্য পয়েন্ট ইজ বোথ অফ দেম শুড বি লাইট ওয়েট আচ্ছা, ফর এ বেটার সেক্সুয়াল এক্সপিরিয়েন্স। তাছাড়া যদি স্বামী ওজনটা খুব বেশি থাকে তাহলে পজিশনটা চেঞ্জ করতে হবে, লাইক ওমেন অন টপ অর ম্যান স্ট্যান্ডিং, ওমেন লাইং ডাউন। তো এরকম ডিফারেন্ট পজিশন ব্যবহার করতে হয়। ওরা যেটা টিপিক্যাল পজিশন, যাকে আমরা মেশিনারি পজিশন বলি, ওই পজিশনে আসতে পারে না। সেটা হলো ওয়েট। তো ওয়েট একটা জিনিস, হ্যাঁ ওয়েট তো আমাদের আজকালকার দিনের মানুষের মধ্যে, অনেকের মধ্যে, ইয়াং জেনারেশন নিজেকে স্লিম অ্যান্ড ফিট রাখতে চলেছেন, কিন্তু আমি দেখি সেটা তারা ভাবছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা জাঙ্ক ফুডও খেয়ে নিচ্ছেন। এই ধরনের একটা ডিলেমা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। অ্যাট্রাকশন বা টেস্ট, আমরা যে খাচ্ছি দ্যাট ইজ মোর ফর দ্য টেস্ট দ্যান ফর দ্য ফিজিক। ওই টেস্টের জন্য খেতে খেতে আমাদের ওজনটা বেড়ে যায়। ছোটবেলা সবাই খুব লাইট ওয়েট হেলদি থাকতে চায়, কিন্তু কিছুদিন পর দ্যাট ফিলিং কমিয়ে যায়। যেমনই ফিলিংটা কম হয়ে যায়, তখনই দেখবেন ওর ঝোঁকটা টুয়ার্ডস ফাস্ট ফুড বেড়ে যায়। যেই ঝোঁকটা ফাস্ট ফুডের দিকে বেশি বাড়বে, তখনই ওয়েটটা, ওজনটা কম বাড়তে শুরু করে দেয়। তা স্যার, এই ভদ্রলোকের ক্ষেত্রে মিস্টার চৌহানের ক্ষেত্রে কি শুধু ওনার ওজনটা কমিয়ে নিলেই হবে না, ওনাকে আপনার ক্লিনিকে এসে কোনো রকম ট্রিটমেন্ট? ওনাকে ওজন কমাতে হবে, ওনার যে মেন্টাল যে লস হয়েছে, লস অফ ডিজায়ার, সেটাকে ঠিক করতে হবে, এবং উইদাউট সেক্স যে পেনাইল মাসল পাওয়ার যেটা লস হয়েছে সেটাও কারেকশন করতে হবে। তো সেগুলোর জন্য ক্লিনিকে অবশ্যই আসতে হবে ট্রিটমেন্টের জন্য। আরেকটা জিনিস স্যার, এই যে ওজনটা যে উনি বললেন অপারেট করা, তো এইগুলো কি কতটা সেফ? অপারেশন ইজ সেফ। এটা তো জাস্ট একটা ছোট কাট দিয়ে ল্যাপ্রোস্কোপ ঢুকিয়ে ফটাফট ফ্যাট টিস্যুসকে পাম্প আউট করে দেওয়া হয়। দিস ইজ নট ভেরি হার্মফুল, দিস ইজ সেফ। কিন্তু এরকম কি হয় না যে মানে অপারেশনের পর আরো বেশি ফ্যাট আমি গেইন করে ফেললাম? ওটা হতেই পারে, ওটা তো যে কোনো চিকিৎসাই হতে পারে। কারণ আপনি যদি খাওয়া দাওয়া যদি কন্ট্রোল না করেন, এক্সারসাইজ বা অ্যাক্টিভ লাইফস্টাইলে যদি না ফিরে আসেন, তাহলে আপনার হবেই।
আবার ফ্যাটটা গেইন করে যাবে। এটা কোনো লাইফ টাইম ব্যাপার নয় যে একবার করে নিলাম ব্যাস আর আর হবে না, এরকম কোনো ব্যাপার না। মানে সুস্থ জীবন কিন্তু, সুস্থ যৌন জীবন, সুস্থ স্বাস্থ্য সবকিছুর জন্য ভীষণভাবে জরুরি। সুস্থ ব্যালেন্স লাইফ খুব জরুরি। স্যার আরেকটা জিনিস যে সেক্সুয়াল ট্রিটমেন্টের জন্য মানুষের মনে কিন্তু অনেক ভয় কাজ করে যে এই ট্রিটমেন্টগুলো কি হার্মফুল, এই ট্রিটমেন্টগুলো করলে কি আমার এর কোনো সাইড এফেক্ট হতে পারে, যেটা এই ভদ্রলোক বলেছে কোনো রকম পার্শ্ব মানে ক্রিয়া ছাড়া কি আমি সুস্থ হতে পারি? কারেক্ট, এই ভয় খুব জোর আছে, কিন্তু এটা পুরো মিথ, একটা মিসকনসেপশন। সেক্স চিকিৎসা করলে কোনো রকম সাইড এফেক্ট হয় না, বরঞ্চ বডি হেলথ ইমপ্রুভ করে, কার্ডিয়াক হেলথ ইমপ্রুভ করে, মেন্টাল হেলথ ইমপ্রুভ করে, কিডনি, লাংস সব অর্গানস উপরে পজিটিভ এফেক্টটাই পড়ে। থ্যাংক ইউ স্যার। আমি বোধহয় আমাদের লাস্ট প্রশ্নটা এবার চলে যেতে পারি। এটা একটু আমি পড়লাম কারণ এটা ভীষণ ইন্টারেস্টিং। আচ্ছা, আমি চমকে গেলাম একটু পড়ে। এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে হ্যাপি ম্যারিড লাইফ কাকে বলে। মানে এই বিষয়টা মানে খুব অদ্ভুত লাগলো আমার, মানে হ্যাপি ম্যারিড লাইফ আমি ভীষণ ইন্টারেস্টিং লাগলো। সত্যি স্যার, হ্যাপি ম্যারিড লাইফ কাকে বলে? শুধু কি সেক্সুয়ালি মানে ভালো সেক্সুয়াল লাইফ হওয়াই কি হ্যাপি ম্যারিড লাইফ, না হ্যাপি ম্যারিড লাইফে সেক্সুয়াল লাইফটা হ্যাপি না হয়েও আলাদা করে হ্যাপি ম্যারিড লাইফ হতে পারে? মানে সত্যি হ্যাপি ম্যারিড লাইফের ডেফিনিশন কি? ডেফিনেশন কিছু নয়, বাট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। যদি আপনি কাজকর্ম শেষ করার পর আপনি বাড়ি দৌড়াতে চান, ইউ ওয়ান্ট টু মিট ইউর ওয়াইফ অ্যান্ড ইউর চিলড্রেন, দ্যাট মিনস দ্যাট ইউ আর হ্যাভিং এন হ্যাপি ম্যারিড লাইফ। ওয়াও, এর চেয়ে ভালো বোধহয় সংজ্ঞা হয় না, মানে এত সহজ সরল ভাবে। সিমিলারলি ফর ওয়াইফ যদি ওয়েট করে ফর হাজব্যান্ড, ওয়াইফ যদি রেডি থাকে ফর হাজব্যান্ড, দ্যাট ইজ অলসো আ সাইন অফ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। তাহলে আমরা বুঝতে পারছি দিস থিংস ওয়ার আমাদের পার্ট অফ দ্য কালচার ইন দ্য পাস্ট। কালচারই এমন করা হয়েছে কি হাজব্যান্ড আসার সময় হয়ে গেল, ওয়াইফকে বলা হয়েছে তুমি শাড়িটা পাল্টাও, একটু চেঞ্জ করো, জল নিয়ে রেডি থাকো, হাজব্যান্ডকে দিতে হয়। তো দিস পার্ট অফ দ্য কালচার itself brings happiness in married life. বাহ, হ্যাঁ সত্যি, মানে অনেককেই দেখেছি, আমাকে তো অনেকে মানে আমি আমার চেনা জানা দেখেছি তাদের খুব তাড়াতাড়ি বিয়ে ভেঙে গেছে, এবং তারা যারা অবিবাহিত তাদেরকে বলে না তোমরা বিয়ে করো না। তো এগুলো সবই ওই ভেতরের দ্বন্দ্ব, এবং যেগুলো খুব কাউন্সিলিং করলে বা ক্লিনিকে এসে কিছু ট্রিটমেন্ট নিলেই কিন্তু সলভ হয়ে যায়। তো দর্শক বন্ধুরা যাতে ক্লিনিকে আসতে পারে তার জন্য আমি চটপট ক্লিনিকগুলো কোথায় কোথায় আছে বলে দিই। ডক্টর গুপ্তাস ক্লিনিক আছে গিরিশ পার্কে, লর্ডস বিল্ডিং সেটা হলো রবীন্দ্র সদন এক্সাইটের কাছে, সোদপুরে আছে রথীন্দ্র সিনেমা হলের বিপরীতে, মেদিনীপুর টাউনে আছে রবীন্দ্রনগরে, বর্ধমানে আছে তিনকোনিয়াতে, শিলিগুড়িতে আছে আশ্রম পাড়ায়। আর কলকাতার বাইরে যে সকল বন্ধুরা মানে যারা দিল্লি বা ওইসব সাইটে থাকেন তাদের জন্য বলতে চাই দেবিকা টাওয়ার্স, নেহেরু প্লেস, নিউ দিল্লি। স্যার এছাড়াও তো অনলাইন আপনার ক্লিনিক এখন খুলে গেছে, স্যারের সাথে অনলাইন ক্লিনিকের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, স্যারকে মেল করতে পারেন, মেল দুখানা আইডি দেওয়া রয়েছে, স্যারকে ফোন করতে পারেন। আপনারা যে কোনোভাবে স্যারের সাথে যোগাযোগ করে আপনাদের ইচ্ছে মতো কথা স্যারকে জানাতে পারেন সমস্ত কিছু। স্যার এখন তো অনলাইন ক্লিনিকও খুলেছে ডক্টর গুপ্তা স্যার, তো এই অনলাইন ক্লিনিকের মাধ্যমে দর্শক বন্ধুরা কি করে উপকৃত হতে পারবে প্লিজ একটু বলে দিন। ওনার যা যা প্রবলেম আছে উনি অনলাইনে লিখতে পারেন। অনেক রুগী আছে যেটা অনেক দূরে থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। অনেক রুগী আছে কাছে থাকে কিন্তু সময় অভাবে যোগাযোগ করতে পারে না। তাহলে ওদের জন্য সুবিধার জন্য আমরা করেছি কি আপনার যা যা প্রবলেম আছে আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে আপনি ক্লিক করুন যে আপনার প্রবলেমগুলোকে, আমরা পেয়ে যাব আপনার কি কি প্রবলেম আছে, আমরা বুঝে নেব, আপনাকে যা যা সলিউশন দরকার সেটা করে দেওয়া হবে। কাউন্সেলিং ক্যান অলসো বি ডান বাই ইমেল বা ফোন অর এনিথিং। ইফ ইউ ক্যানট কাম, এটা অল্টারনেট একটা রাস্তা আমরা লোকের জন্য রেখেছি যারা চিকিৎসা পেতে চান। আপনার অনলাইন নাম্বারগুলো মানে আইডিগুলোও দেওয়া রয়েছে, স্যারকে আপনারা মেইল করতে পারেন, স্যারের সাথে ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, এবং অবশ্যই স্যারের ক্লিনিকে তো আসতেই পারেন। দর্শক বন্ধুরা আপনারা আসুন ডক্টর গুপ্তাস ক্লিনিকে এবং সত্যি আপনাদের জীবনটাকে সুন্দর করুন। আমি যে কথাটা বারবার স্যার বলে থাকেন যে জীবনটা একটাই, তাই কম্প্রোমাইজ করে বাঁচার কোনো মানে হয় না, বরং কোনো যদি অসুবিধা থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে সেটাকে আগে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ আমার সমস্যাটা আছে।
তারপরে স্টেপ হলো সঠিক পরামর্শের জন্য তো অবশ্যই আছেন স্যার ডক্টর গোবিন্দ কৃষ্ণ গুপ্তা। আজকে অনেক আলোচনা করলাম, আমি জানি আরো অনেক কিছু বাকি রয়ে গেছে, সেই সব আলোচনা নিয়ে আরেক দিন আসবো। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।